আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে অনেক, অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি শাহাদাত। আজকে আমরা আমি কথা বলবো টাইপ 2 ডায়াবেটিস অসুখটি সম্পর্কে। টাইপ 2 ডায়াবেটিস রোগটি সম্পর্কে ডাক্তারদেরকে বোঝানো হচ্ছে পুল সিরাত পার করার থেকেও কঠিন কাজ। তো আজকে আমি চেষ্টা করব ডাক্তারদেরকে যেন সহজভাবে এই বিষয়টি বোঝানো যায় সেই সেই চেষ্টা। অর্থাৎ অত্যন্ত জটিল একটি কাজ আমি নিয়ে বসেছি। তো আ চলুন আমি শুরু করি। ১ম এ আপনাদেরকে নিয়ে যাব আমার অডিয়েন্সের মধ্যে যদি কেউ ডাক্তার থেকে থাকেন, তাহলে যিনি টাইপ 2 ডায়াবেটিসকে এখনো মনে করেন যে রক্তে চিনি বেড়ে গিয়েছে সেটাই টাইপ 2 ডায়াবেটিস, তাহলে তাকে বলব একটু ৫ মিনিট আমার সঙ্গে থাকুন। আশা করি আপনার ধারণাটা পরিবর্তন হবে এবং টাইপ 2 ডায়াবেটিস রোগটি আসলে কি সেটা আপনি বুঝতে পারবেন। তো সিডিসির ডায়াবেটিস যে পেজটি রয়েছে cdc.gov ডায়াবেটিস আম আ সেকশনে গেলে ইনসুলিন রেজিস্ট্যান্স সম্পর্কে এবং টাইপ 2 ডায়াবেটিস সম্পর্কে এখানে কিছু কথা বলা আছে। তো আ এইখানে তারা কি পয়েন্ট হিসেবে উল্লেখ করেছেন যে ইনসুলিন রেজিস্ট্যান্স থেকেই প্রি-ডায়াবেটিস এবং টাইপ 2 ডায়াবেটিস হয়। অর্থাৎ আপনার দেহে ১ম এ ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করে বা হয় এবং তারপরে আপনার প্রি-ডায়াবেটিস বা ডায়াবেটিস হয়। এটা কিন্তু সিডিসির কথা, আমার কথা না। আচ্ছা, তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্সটা ১ম এ হতে হবে। আম তো find out more about what it is, what causes it and how you can reverse it. তো এই যে আর্টিকেলটা লেখা হয়েছে সেটাতে তারা এই যে ইনসুলিন রেজিস্ট্যান্স যেটা কিনা টাইপ 2 ডায়াবেটিসের কারণ সেটাকে ব্যাখ্যা করার চেষ্টা করছেন। তো ১ম এ ব্যাখ্যা করলেন ইনসুলিন কি? আমরা তো ইনসুলিন কি সেটা জানি যে আমাদের প্যানক্রিয়াস থেকে যখন খাদ্যে কোনো শর্করা থাকে হজম হয়ে গিয়ে রক্তে চিনির মাত্রা বাড়ালে পরে আমাদের প্যানক্রিয়াস করে কি? সেখান থেকে ইনসুলিন ছেড়ে দেয়। যেই ইনসুলিনটার কাজ হচ্ছে এই অতিরিক্ত চিনিটাকে দেহের বিভিন্ন অঙ্গের ভেতরে আম বা কোষের ভিতরে প্রবেশ করতে সাহায্য করা যাতে করে রক্তের মধ্যে চিনির মাত্রাটা আবার স্বাভাবিকে ফিরে আসে। আর আমাদের যেই কোষগুলো চিনি ব্যবহার করে শক্তি উৎপাদন করতে পারে তারা যেন সেই কাজটি করতে পারে। সঙ্গে যদি চিনি আরো বেশি থাকে তাহলে সেটা যেন চর্বি রূপে আমাদের দেহে জমা থাকতে পারে। এটা হচ্ছে ইনসুলিনের কাজ। তো তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স টা কি? এখানে তারা যেটা বলেছেন আমি তার আসলে লাইন বাই লাইন অনুবাদ করে যাবার চেষ্টা করব। চলুন শুনি। Sometimes this finely tuned system can get out of balance. এই যে রক্তের চিনির মাত্রা নিয়ন্ত্রণের জন্যে ইনসুলিন ব্যবহারের যে চমৎকার একটি ব্যবস্থা, কখনো, কখনো এই ব্যবস্থাটি একটু হেরফের হয়ে যেতে পারে। When your body is exposed to too much blood sugar over an extended period of time, you can develop insulin resistance. যদি আপনার দেহটা দীর্ঘ সময় ধরে অতিরিক্ত চিনির আম আ মধ্যে থাকে, অর্থাৎ যদি আপনার জীবনধারাটা এমন হয় যে আপনার রক্তে চিনির মাত্রা বেড়েই থাকছে লম্বা সময় ধরে প্রতিদিন, আম আ মানে মাসের পর মাস ধরে প্রত্যেকদিনই আপনার চিনির বেশি থাকে। সেই রকম হলেই এই ইনসুলিন রেজিস্ট্যান্স টা ডেভেলপ করতে পারে। তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স এর কারণটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেলাম। অতিরিক্ত শর্করা যদি দীর্ঘদিন ধরে কেউ খায়, রক্তের চিনির মাত্রা সর্বক্ষণ বেড়ে আছে, এই অবস্থাটা হয়, যেটা আবার ঘন, ঘন খেলেও হবে। তাহলে তার ক্ষেত্রে ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করতে পারে। আর ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে গেলে তাহলে আপনার ক্ষেত্রে কি হবে? ১ নম্বর, a lot of blood sugar enters your bloodstream. আচ্ছা না, ইনসুলিন রেজিস্ট্যান্স টা হওয়ার জন্যে যে ধাপগুলো যেই আ আ আ কি বলে? যে ঘটনাগুলো একটার পর একটা ঘটে, সেই ঘটনাগুলোকে ওনারা এখানে তালিকা আকারে দিয়েছেন। ১ নম্বরে হচ্ছে a lot of blood sugar enters your bloodstream. আপনার রক্তের মধ্যে প্রচুর পরিমাণে চিনি প্রবেশ করে। চিনি বলতে এখানে অ্যা শর্করা। অর্থাৎ গ্লুকোজও চিনি যেটা স্বাদ মিষ্টি না কিন্তু সেটাও চিনি। আলুর মধ্যে যে চিনিটা আছে সেটা হচ্ছে গ্লুকোজ। তো চিনি বললে শুধু সবাই মিষ্টি চিনির কথা ভাববেন না। ভাত, রুটি, আলু, বিভিন্ন রকমের ফল, মাটির তলার সবজি অ্যা এবং মাটির উপরের সবজিতেও সামান্য এই থাকে। চিনি থাকে। যদিও তাদের স্বাদ সবসময় মিষ্টি না। তো এই সমস্ত চিনির কথাই বলা হচ্ছে। ২ নম্বর হচ্ছে your pancreas pumps out high levels of insulin to get more blood sugar into your cells. যখন আপনার রক্তে চিনির মাত্রা বেড়ে গেল, আপনার প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয় করল কি? আম বেশি করে ইনসুলিন অ্যা নিঃসরণ করল, রক্তের সঙ্গে মিশিয়ে দিল, যাতে করে আপনার রক্তের যে চিনিটা, সেটা আপনার কোষগুলোর ভেতরে প্রবেশ করতে পারে। ৩ নম্বরে হয়, over time your cells stop responding well to insulin which is known as resistance.
এবং দীর্ঘদিন এই ঘটনাটা চলতে থাকলে আপনার দেহের কোষগুলো ইনসুলিনের সংকেতে কাজ করা বন্ধ করে দিতে পারে বা কমিয়ে ফেলতে পারে। যেটাকে বলা হয় তখন রেজিস্ট্যান্স বা আমি বলি বৈরিতা, শত্রুতা। তো ৪ নম্বরে হচ্ছে your blood sugar remains high which causes your pancreas to keep releasing more insulin to make your cells respond. তো যদি এই অবস্থাটা হয় তাহলে আপনার কোষগুলো ইনসুলিনের সংকেতে কথা শুনছে না। ফলে রক্তের চিনির মাত্রা কমছে না। রক্তের চিনির মাত্রা বেড়ে থাকলে আপনার প্যানক্রিয়াস ইনসুলিন বেশি, বেশি ইনসুলিন নিঃসরণ করেই চলেছে। ফলে রক্তে আপনার ইনসুলিনের মাত্রাও প্রচুর আম বাড়ছে। যাতে করে একসময় অনেক বেশি ইনসুলিনের প্রভাবে একসময় এই চিনিটা আপনার দেহের কোষের মধ্যে আ প্রবেশ করতে পারে এবং রক্তটা যে রক্তের চিনির মাত্রা সেটা যেন স্বাভাবিক পর্যায়ে ফিরে আসতে পারে। Eventually ৫ নম্বর কথা, eventually your pancreas cannot keep up, your blood sugar keeps increasing এবং এইভাবে চলতে থাকলে কিছুদিন পরে, কয়েক মাস পরে, কয়েক বছর পরে আপনার প্যানক্রিয়াস আসলে এই যে ক্রমান্বয়ে শুধু সে বেশি, 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 বেশি ইনসুলিন উৎপাদন করছিল, এখন সে আর সেই মাত্রাটাকে ধরে রাখতে পারে না। অর্থাৎ সে সর্বোচ্চ পরিমাণ ইনসুলিন উৎপাদন করার পরেও আপনার রক্তের চিনির মাত্রাটাকে আর নিয়ন্ত্রণ করা যায় না। যেটাকে আমরা বলি টাইপ 2 ডায়াবেটিস। তাহলে টাইপ 2 ডায়াবেটিসে ২ টো জিনিস ঘটতেই হবে। ইনসুলিন রেজিস্ট্যান্স এর কারণে টাইপ 2 ডায়াবেটিস হয়। অর্থাৎ যিনি টাইপ 2 ডায়াবেটিক তার রক্তে স্বাভাবিক সুস্থ একজন মানুষের তুলনায় অনেক বেশি ইনসুলিন থাকবে। যেটাকে বলা হয় হাইপার ইনসুলিনেমিয়া এবং সেজন্যই আমি আপনাদেরকে খালি পেটে ইনসুলিন যারা টাইপ 2 ডায়াবেটিক রোগী তাদেরকে খালি পেটে ইনসুলিন পরীক্ষা করতে বলি। খালি পেটে রক্তে কতটা ইনসুলিন আছে সেটা পরীক্ষা করলে আপনি দেখতে পাবেন আপনার দেহ আসলে প্রচুর ইনসুলিন তৈরি করতে পারে। সুস্থ মানুষের তুলনায় কয়েক গুণ ইনসুলিন সে তৈরি করতে পারে। আ তারপরেও সেই ইনসুলিনে আপনার দেহ কাজ করে না। তখন ডাক্তার আপনাকে আরো ইনসুলিন ইনজেকশন আকারে নিতে বলে। কিন্তু সেটা কিন্তু সঠিক কাজ নয়। কেন? কারণ হচ্ছে ইনসুলিন বাড়তে থাকার কারণেই তো আপনার এই ইনসুলিনের যে কার্যক্ষমতা সেটা ক্রমান্বয়ে কমে, কমে অবস্থাটা আরো খারাপ হচ্ছে। আর রক্তে অতিরিক্ত ইনসুলিন থাকার কারণে কি হয়? অর্থাৎ হাইপার ইনসুলিনিমিয়া থাকলে কি হয়? চলুন এবারে সে বিষয়ে আমরা জানি। ও আচ্ছা তার আগে কথাটা শেষ করে যাই এখানে। হাই ব্লাড সুগার ইজ ড্যামেজিং টু ইউর বডি। রক্তে অতিরিক্ত চিনি থাকাটা দেহের জন্য খুব ক্ষতিকর। সো ইউর বডি কিপস ট্রাইং টু রিমুভ এক্সেস ব্লাড সুগারস। তার মানে সে কারণেই আপনার দেহ চেষ্টা করে রক্ত থেকে কিভাবে এই চিনিটাকে সরিয়ে দেয়া যায়। ইট স্টোরস এক্সট্রা সুগার ইন দ্য লিভার অ্যান্ড মাসলস। এটা এই অতিরিক্ত চিনি আপনার পেশিগুলো এবং আপনার কলিজার মধ্যে জমিয়ে রাখার চেষ্টা করে। When they are full, the liver sends the remaining sugar to be stored as body fat. আর যখন সেটা পূর্ণ হয়ে যায়, তাদের ধারণ ক্ষমতা পূর্ণ হয়ে যায়, তখন আপনার লিভার এই অতিরিক্ত চিনিকে চর্বিতে রূপান্তর করে দেহে চর্বি আকারে জমিয়ে রাখার জন্যে পাঠিয়ে দেয়। কজিং ওয়েট গেইন এবং সেই জন্যেই আপনার ওজন বাড়ে। ইনসুলিন রেজিস্ট্যান্স সেটস দি স্টেজ ফর প্রি-ডায়াবেটিস অ্যান্ড টাইপ 2 ডায়াবেটিস এবং এই ইনসুলিন রেজিস্ট্যান্স আপনার দেহে থাকলেই আপনার প্রি-ডায়াবেটিস এবং টাইপ 2 ডায়াবেটিস হবার যে প্রেক্ষাপট সেটা তৈরি হয়। অর্থাৎ এই অবস্থাটা চলতে থাকলে ভবিষ্যতে আপনি টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত হতে পারেন। এবারে চলুন আমরা যাব diabetes.co.uk যে ওয়েবসাইটটি রয়েছে, সেখানে তারা হাইপার ইনসুলিনিমিয়া অর্থাৎ রক্তের মধ্যে অতিরিক্ত ইনসুলিন থাকলে কি হয়? সেই বিষয়ে তারা আলোচনা করেছেন। আগের ওয়েবসাইটটিতে সিডিসির ওয়েবসাইট থেকে আমরা জানলাম যে ইনসুলিন রেজিস্ট্যান্স এর কারণে আমাদের রক্তে ইনসুলিন মাত্রাতিরিক্ত থাকে এবং ইনসুলিন রেজিস্ট্যান্স থাকলে পরে টাইপ 2 ডায়াবেটিস হতে পারে। আর এইখানে এই ওয়েবসাইটে ডাক্তার জেইসন ফাং এর ছবি দেখতে পাচ্ছি। তার মানে তথ্যের উৎস হয়তো উনার কাছ থেকে বা উনার মতন কারো কাছ থেকে। আ তো উনারা বলছেন, "Hyperinsulinemia is often associated with type 2 diabetes, but it isn't diabetes as such." রক্তে অতিরিক্ত ইনসুলিন থাকাটা ডায়াবেটিক রোগীদের দেহে দেখা যায়। তবে রক্তে ইনসুলিন বেশি থাকলেই যে আপনি টাইপ 2 ডায়াবেটিক এই কথা বলা যাবে না। অর্থাৎ দুটো ঘটনা একসঙ্গে ঘটতে দেখা যায় কিন্তু একটাই যে অন্যটার আম আম বা ডায়াবেটিস হলেই সেজন্য আপনি যে হাইপার ইনসুলিনিক হবেন এটা নিশ্চিত করে বলা যায় না। বা এটাকে রক্তে
আমি কথাটা ভুল বললাম। কথাটা হবে রক্তে ইনসুলিনের মাত্রা একটু বেড়ে থাকলেই আপনি ডায়াবেটিক এই কথা বলা যাবে না। আগের কথাটা একটু ভুল ছিল। আচ্ছা, হাইপার ইনসুলিনিমিয়া means that the amount of insulin in the blood is higher than considered normal amongst people without diabetes. হাইপার ইনসুলিনিমিয়া কথাটার অর্থ হচ্ছে যে এমন একটা অবস্থা যেখানে একজনের দেহে বা রক্তে মাত্রাতিরিক্ত ইনসুলিন থাকে একজন সুস্থ মানুষের যতটা ইনসুলিন থাকে তার তুলনায়। একজন সুস্থ মানুষের দেহে যতটুকু ইনসুলিন থাকার কথা সেই তুলনায় আম যাদের হাইপার ইনসুলিনেমিয়া আছে তাদের রক্তে ইনসুলিন বেশি থাকে। তাহলে বোঝা গেল সেটা when a person has hyperinsulinemia, they have a problem controlling blood sugar. যাদের রক্তে অতিরিক্ত চিনি থাকে, তাদের এই যে রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণ করার বিষয়টা তাদের জন্য জটিল হয়ে দাঁড়ায়। Meaning that the pancreas has to secrete larger amounts of insulin to keep blood sugar at normal level. তার মানে হচ্ছে রক্তের চিনির মাত্রাকে স্বাভাবিক রাখার জন্যে সেজন্যে তাদের প্যানক্রিয়াসকে, তাদের অগ্নাশয়কে বেশি মাত্রায় ইনসুলিন নিঃসরণ করতে হয়। Insulin resistance of this type can lead to the development of type 2 diabetes, which occurs when the pancreas cannot secrete the insulin required to maintain normal blood glucose level. তো ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে টাইপ 2 ডায়াবেটিস হতে পারে তখন, যখন আপনার রক্তের চিনির মাত্রাকে নিয়ন্ত্রণ করার জন্যে সর্বোচ্চ পরিমাণ ইনসুলিন উৎপাদন করার পরেও আপনার রক্তে চিনির মাত্রাটা আর স্বাভাবিক থাকছে না। তখন সেটা টাইপ 2 ডায়াবেটিসের দিকে যাচ্ছে। In more rare cases, hyperinsulinemia may be caused by a tumor in the insulin producing cells of the pancreas. খুব অল্প কিছু ক্ষেত্রে আ দেখা যায় যে আ প্যানক্রিয়াসের মধ্যে যদি ক্যান্সার হয়, ইনসুলিনোমা বলা হয়, এক ধরনের টিউমার। যদি সেই টিউমার হয়, তাহলে এখান থেকে প্রচুর ইনসুলিন সবসময় নিঃসরণ হচ্ছে। ইনসুলিন নিঃসরণ থামানো যাচ্ছে না এবং সেই কারণেও হাইপার ইনসুলিনিমিয়া এই কারণেও আপনার রক্তে অতিরিক্ত ইনসুলিন থাকতে পারে। তো আ এখন হাইপার ইনসুলিনিমিয়া থাকলে কি সমস্যা হতে পারে তার ব্যাখ্যা দিয়েছেন তারা এখানে। তারা কি বলছেন? "হোয়াট আর দ্য রিস্কস অফ হ্যাভিং হাইপার ইনসুলিনিমিয়া?" হাইপার ইনসুলিনিমিয়া থাকলে কি সমস্যা? There are a number of risks involved in having hyperinsulinemia which include hyperinsulinemia বা রক্তে অতিরিক্ত ইনসুলিন থাকলে অনেকগুলো সমস্যা ঘটতে পারে। আপনার দেহে অনেকগুলো স্বাস্থ্য সমস্যা হতে পারে। যার মধ্যে রয়েছে হাইয়ার ট্রাইগ্লিসারাইড লেভেল অর্থাৎ আপনার রক্তে ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেড়ে যাবে। হাই ইউরিক অ্যাসিডের মাত্রাও বেড়ে যাবে। হার্ডনিং অফ ইউর আর্টারিজ বা অ্যাথেরোস্ক্লেরোসিস আপনার রক্তনালীগুলো শক্ত হয়ে যাবে এবং যেটাকে বলা হয় অ্যাথেরোস্ক্লেরোসিস যেটাই অন্য আবার ক্ষেত্রে বলা হয় যে এটা হৃদরোগের কারণ। ওই যে রিং পরিয়ে আমরা যেই সমস্যার সমাধান করি হার্টের মধ্যে এইটা হচ্ছে সেই সমস্যা অ্যাথেরোস্ক্লেরোসিস অর্থাৎ রক্তে অতিরিক্ত ইনসুলিন থাকলে এটা হতে পারে। আপনার ওজন বেড়ে যাবে, ওয়েট গেইন, হাইপারটেনশন অনেকেরই যে উচ্চ রক্তচাপ তার পেছনে কারণ হচ্ছে এই অতিরিক্ত ইনসুলিন এবং টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 2 ডায়াবেটিস হতে পারে। এখন কেউ হয়তো বলতে পারেন কিন্তু এই diabetes.co.uk যে কথা বলল সেটাকে মানব কেন? বেশ কথা। আমরা তাহলে অ্যাম এই যে CDC.gov মানে আমেরিকার যে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল CDC তাদের দেয়া তথ্যটাকে যদি বেশি গুরুত্ব দেই, সাধারণত ডাক্তাররা সেটাকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন। তাদের ক্ষেত্রেও যদি দেখি যে যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্স থাকলে কি হবে? তার রক্তে অতিরিক্ত ইনসুলিন থাকবে এই কথাটি এখন আমরা বুঝলাম, তাই তো? ইনসুলিন রেজিস্ট্যান্স একই সঙ্গে দুটো জিনিস। যে দেহে অতিরিক্ত ইনসুলিন উৎপাদন হয় এবং ইনসুলিনটা সঠিকভাবে কাজ করতে পারে না। তো এদের দেহে আমরা কি দেখতে পাই? হাই ব্লাড সুগার লেভেলস আমরা এদের ক্ষেত্রে দেখতে পাই এদের রক্তে চিনির মাত্রা বেড়ে যায়। হাই ট্রাইগ্লিসারাইডস a kind of fat found in the blood রক্তের মধ্যে ট্রাইগ্লিসারাইড বেড়ে যায়। হাই এলডিএল বা ব্যাড কোলেস্টেরল যেটাকে বলে, যদিও এটা আসলে ব্যাড কোলেস্টেরল না, তবে যদি হাইপার ইনসুলিনিমিয়া হয় আপনার, সেই ক্ষেত্রে এটা অবশ্য ক্ষতিকর ভূমিকা রাখতে পারে। তো আ এই এলডিএলটাও তখন আপনার বেশি হবে। তাহলে রক্তে ইনসুলিন যদি বেশি থাকে তাহলে আপনার ট্রাইগ্লিসারাইড বেশি থাকবে, আপনার এলডিএলটাও বেশি থাকবে। লো এইচডিএল ভালো এই কোলেস্টেরল যেটাকে বলা হয় এইচডিএল, হাই ডেনসিটি লিপোপ্রোটিন, সেটা কিন্তু আপনার কম থাকবে। এবং অ্যাম ফ্যামিলি হিস্ট্রি অফ টাইপ 2 ডায়াবেটিস যদি থাকে, ফিজিক্যালি ইনঅ্যাক্টিভিটি ইত্যাদি তারা বলেছেন। কিন্তু এই ৩ টা জিনিসকে যদি আমরা মনে রাখি,
তাহলে কিন্তু প্রফেসর আম আ রিচার্ড আম লাস্টিক, রিচার্ড লাস্টিক না, রবার্ট লাস্টিক যেই আম কথাগুলো আমাদেরকে বলেছিলেন যে, আমরা যদি খালি পেটে আমাদের লিপিড প্রোফাইল পরীক্ষাটি করি, যেখান থেকে আমরা ট্রাইগ্লিসারাইড কত পাই, এলডিএল কত এবং এইচডিএল কত এগুলো জানতে পারি। তাহলে যদি ট্রাইগ্লিসারাইডের সংখ্যাটাকে এইচডিএল এর সংখ্যা দিয়ে ভাগ করি, তাহলেই আমরা বুঝতে পারবো কারো দেহে হাইপার ইনসুলিনিমিয়া আছে কিনা। কারণ আপনার যদি হাইপার ইনসুলিনিমিয়া থাকে, তাহলে ট্রাইগ্লিসারাইড থাকবে বেশি। এইচডিএল থাকবে কম। তাহলে যদি ট্রাইগ্লিসারাইড বড় হয় আর এইচডিএল থাকে কম, তাহলে ট্রাইগ্লিসারাইডকে এইচডিএল দিয়ে ভাগ করলে ভাগফলটা হবে বড়। তো প্রফেসর রবার্ট লাস্টিক বলেছেন, যদি কারো আম আমাদের এশিয়ান যারা, আমরা পাক ভারতীয় উপমহাদেশের মানুষ যারা, তাদের ক্ষেত্রে ট্রাইগ্লিসারাইডকে এইচডিএল দিয়ে ভাগ করলে ভাগফল যদি হয় ১.৫ এর বেশি, তাহলেই আমরা বিপদে আছি। আর যদি ২ এর উপর উঠে যায়, তাহলে আপনার খাবার থেকে এক্ষুনি শর্করা জাতীয় খাবার বাদ দিয়ে আপনার ট্রাইগ্লিসারাইডটাকে কমিয়ে আনার চেষ্টা করা উচিত। খাবারে আমরা যদি শর্করা খাওয়া বন্ধ করে দিই, তাহলে রক্তে ওই যে চিনি বাড়ার কারণেই তো ইনসুলিন নিঃসরণ হয়েছিল, শুরুতেই বললাম। তো শর্করা খাওয়া বন্ধ করে দিলে রক্তে চিনিটা বাড়ে না। রক্তে চিনিটা না বাড়লে ইনসুলিনের নিঃসরণটা হয় না। আর ইনসুলিনের নিঃসরণটা না হলে এই যে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হওয়া বা রক্তের মধ্যে অতিরিক্ত ইনসুলিন চলে আসা, এই ২ টা ঘটনাও হওয়া সম্ভব হয় না। ফলে ডায়াবেটিস রোগ হয় না। আর যাদের ডায়াবেটিস হয়ে গিয়েছে, আশা করি এতক্ষণে বুঝতে পেরেছেন যে টাইপ 2 ডায়াবেটিস রোগীর দেহে আসলে ইনসুলিন থাকে মাত্রাতিরিক্ত। তো যার এই টাইপ 2 ডায়াবেটিস হয়ে গিয়েছে, তিনি যদি শর্করা খাওয়া বন্ধ রাখেন, তাহলে রক্তে যেহেতু চিনি বাড়বে না, তাকে ইনসুলিন নিতে হবে না এবং তার দেহটাও আবার ইনসুলিনের প্রতি যে তার যে বৈরিতা শুরু হয়েছিল, তার দেহ কোষগুলো যে ইনসুলিনের সংকেতে কাজ করছিল না, সেটাও গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় দেখা গেছে যে সেই সমস্যাটা আবার মিটে যায়। ফলে তখন তারা যদি খাদ্য অভ্যাসটা ঠিক রাখেন, অর্থাৎ এই বেশি, বেশি আবার ওই চিনি জাতীয় শর্করা জাতীয় খাবার খেতে শুরু না করেন, তাহলে শুধু খাদ্য অভ্যাসের মাধ্যমেই একটা বিশাল সংখ্যায় মানুষ তাদের টাইপ 2 ডায়াবেটিসকে একেবারে সারিয়ে ফেলতে পারবেন। কোন রকম ঔষধ তখন তাদের প্রয়োজন হবে না। যাদের ৩০ বছর ধরে ডায়াবেটিস খুব বাজে অবস্থা, তাদের ক্ষেত্রে হয়তো ঔষধও ২-১ টা লাগতে পারে। কিন্তু আগের থেকে অবস্থাটা অনেক ভালো হয়ে যাবে। আর যারা নতুন টাইপ 2 ডায়াবেটিস যাদের ধরা পড়েছে বা যারা প্রি ডায়াবেটিক অবস্থায় আছেন, তাদের ক্ষেত্রে এই খাবার থেকে শর্করা বাদ দিয়ে দিলে এবং সেই ধারাটা ধরে রাখলে আপনার টাইপ 2 ডায়াবেটিস হবার সম্ভাবনা থাকবে না। এবং রিভার্স হয়ে যাবে। ক্ষতি যেটা হয়েছিল সেটা আবার উল্টো দিকে গিয়ে ক্ষতিটা পূরণ হয়ে যাবে। তো আশা করছি ডাক্তার যারা আমার এই ভিডিও দেখলেন, যদি কেউ দেখে থাকেন, আম যদিও আমি আপনাদের মতো পাস করা ডাক্তার নই, আশা করি আমার কথাগুলোর যুক্তি বুঝতে পারবেন এবং তথ্য যেহেতু আমি দিচ্ছি না, তথ্যটা আসছে সিডিসির ওয়েবসাইট থেকে এবং diabetes.co.uk এর ওয়েবসাইট থেকে। আশা করি বুঝতে পারবেন যে এটা আ কোনো আম লেদু-খেদুর দেওয়া তথ্য নয়। এটা নির্ভরযোগ্য, বিশ্বাসযোগ্য উৎস থেকে পাওয়া তথ্য। এবং টাইপ 2 ডায়াবেটিস সম্পর্কে আপনাদের মনের মধ্যে যে ভাবনা যে শুধু এটা অতিরিক্ত চিনির রোগ, সেই ভাবনাটাকে আশা করি বদলে দেবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সময় ফোন আইলো রে!